সেজার সোতো গ্রাদো যখন প্রথমে বাঁশিটা বাজালেন তখনও কিন্তু মোটামুটি সিকোয়েন্স অনেকটা এগিয়ে গিয়েছিল, আতলেতিকো মাদ্রিদের প্লেয়াররাও খেলছিলেন, কিন্তু তার ভিএআর অ্যাসিস্ট্যান্ট রিকার্দো দে বুরগোস বেরেঙ্গোসা এই সিকোয়েন্সটা নিয়ে তাকে ডাকলেন, বললে এটা আরেকবার দেখলে চুয়ামেনি যেভাবে বলটা মিস করে আসলে গোড়ালি দিয়ে হচ্ছে লিনোর পায়ে পা রেখেছেন সেটা রিভিউ করা হলো, এবং কার্লো আনচেলত্তির এই রিয়াকশনটাই আসলে গতকালকে মাদ্রিদের অবস্থা বলে দিচ্ছে। হুলিয়ান আলভারেজ চমৎকার একটা পেনাল্টি কনভার্ট করেছেন, সেটা না পানেনকা না একটা রেভোলো, একটা সুন্দর একটা মিক্স আপ, একটা খুব সুন্দর একটা পেনাল্টি তিনি কনভার্ট করেছেন। কিন্তু এই যে সিদ্ধান্তটা, যেটা মোটামুটি রিয়াল মাদ্রিদের অপোজিট শিবিরের অনেকেই বলবেন যে এটা সম্ভবত পেনাল্টি না, মানে এটা অনেক ধরনের সিদ্ধান্তে আপনি পেনাল্টি দিতে পারেন, আপনি হয়তো একটু টাচ করে ফেলে দিচ্ছেন, আপনি অনেক ধরনের সফট সিদ্ধান্ত আমরা দেখে থাকি, কিন্তু এখানে সেজার সোতো গ্রাদো যে সিদ্ধান্তটা দিয়েছেন, যেখানে আসলে চুয়ামেনি মিস করে গেছেন বলটা, কিন্তু তিনি তো পাটা রাখবেন, তার তো পাটা রাখতে হবে মাটিতে, সেটা রাখতে গিয়ে লিনোর পায়ের উপর তিনি পড়েছে। এবং আতলেতিকো মাদ্রিদও কিন্তু আপনার প্রথমে পেনাল্টির জন্য এত জোরালো কোনো কিছু আসলে করে নাই, তারা হচ্ছে ফিরতি বলটার দিকে তাদের সেখানে নজর ছিল, তখন রেফারি কল করলেন ভিআর এ দেখলেন, ভিআর এ দেখে এটা আসলে ডিসিশনটা দিয়ে মনে হচ্ছে কি এটা একটু হার্শ ডিসিশন। দেখেন লালিগার রেফারিং সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন পক্ষের তর্ক বিতর্ক আছে। আপনার 1-1.5 বছর আগেই আসলে বার্সা গেট কেসটা মনে থাকার কথা, নেগ্রেরার কেসটা অনেক দিন ধরে চলেছে, এখনো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে। রিয়াল মাদ্রিদের ম্যাচ আসলে, এবং এটা কিন্তু রিয়াল মাদ্রিদের ম্যাচে লা লিগাতে প্রথম পেনাল্টি সিদ্ধান্ত, এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে রিয়াল মাদ্রিদ বারবার রেফারি বিতর্কের কথা বলছে, সেটা নিয়েও আসলে এটা একটা কাউন্টার চাইলে তেবাস দিতে পারে, কিন্তু এমন ধরনের পেনাল্টি সিদ্ধান্ত দেওয়া হয়েছে যেটা আসলে ফ্লোরেন্তিনো পেরেসকে এক ধরনের অস্ত্রই ধরিয়ে দিবে লা লিগাকে আবারও কোয়েশ্চেন করার জন্য, বা তেবাসকে কোয়েশ্চেন করার জন্য, যে তারা মিটিংয়ে বসছিলেন গত সপ্তাহে, যে এটার আসলে সুদূর প্রসারে কোনো ফলাফল আসছে না। তেবাসও বেশ একগুয়ে, তিনিও এটা নিয়ে চালিয়ে যাচ্ছেন। আনচেলত্তি তো খুব একটা কথা বলেনি সেই প্রসঙ্গে আসছে, কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজ আসলে এই ব্যাপারটা নিয়ে আরো অনেক বেশি কথা বলতে পারবেন। তবে এই যে আনচেলত্তি এবং সিমিওনে দুজনে কিন্তু কথা বলেছেন, আনচেলত্তি আরো বেশি, যেটা হয় আনচেলত্তি সুলভ একটা কথা বলেছেন এটা নিয়ে। কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তিনি এসেছিলেন এবং তিনি আসলে যেটা বলছেন, ডিরেক্টলি তো আর আসলে কোনো কিছু বলতে পারেন না, কারণ সেটা হচ্ছে কোড অফ কন্ডাক্টের মধ্যে আটকে যায় না, অমনটা নয়, আমি রেফারিকে নিয়ে কথা বলতে চাই না, তবে পেনাল্টিটা নিঃসন্দেহে দলের ওপর প্রভাব রেখেছে। প্রথমার্ধে আমরা রোয়ে শোয়ে খেললেও দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছি। তিনি সেখানে বলছিলেন যে অ্যাথলেটিক জিরোনা ম্যাচেও হচ্ছে গিয়ে রেফারিদের এরকম পেনাল্টি দিতে দেখা গেছে, টোটাল লা লিগার রেফারিং এর সিস্টেমটাই এবার কেমন যেন একটু, যেটা ভিআরে যাওয়া মানে কি আপনি হচ্ছে ভিআরে আরো ক্লিয়ার একটা পিকচার পাবেন, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। ইনফ্যাক্ট ঘটনা যেটা, দানি সাবায়োসও ম্যাচের পর ইন্টারভিউতে বলছিলেন স্লো মোশনে দেখলে অনেক কিছুই অনেকভাবে অনেক ধরনের ডেফিনেশন বের আপনি করতেই পারেন যখন সেটাকে আপনি একেবারে স্লো মোশন করে দেখবেন। সেটা তো আপনার খুব পার্সপেক্টিভটাকে ন্যারো ডাউন করে দিচ্ছে, একটা খুব স্পেসিফিক মোমেন্টের হিসাব করা যায়। এখন খালি চোখে অনেক ধরনের পেনাল্টি সিচুয়েশন আমরা দেখেছি। এখন আরেকটা কথা কিন্তু আনচেলত্তি বলেছেন, যেটা আমি আসলে লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ফুটবলের লোকজন আসলে রেফারিদের পেনাল্টি সিদ্ধান্ত বুঝেন না। তিনি এই কথাটা বলেছেন যেটা আসলে পুরো পিকচারটা ক্লিয়ার করে দিচ্ছে, যে ভিএআর যেভাবে কল করা হচ্ছে লা লিগাতে সেই সিদ্ধান্তগুলো, এবং ওই যে এসপানিওলের বিপক্ষে যে সিদ্ধান্তটা, যেখানে আসলে হলুদ কার্ড দেখে এসপানিওলের প্লেয়ারটা পার পেয়ে গেলেন এবং গোল করে আসলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিলেন, যেটা রিয়াল মাদ্রিদ বলতেই পারে যে তাদের ডিসিশন তাদের বিপক্ষেই যাচ্ছে, কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য আসলে ম্যাচে অনেকগুলো সুযোগ ছিল। যদি পেনাল্টি বিতর্কটা বাদ দিয়ে আমরা চিন্তা করি, আতলেতিকো মাদ্রিদকে সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ যেভাবে টাইট আপ করেছে, সেটা আসলে 3 পয়েন্ট না পাওয়াটা রিয়াল মাদ্রিদের জন্য একটা বড় হতাশার। তবে দিয়েগো সিমিওনে বলছেন যে এই ম্যাচটা যে কোনো দলের পক্ষেই যেতে পারতো 3টা পয়েন্ট, সেটা আসলে তিনি স্বপ্ন দেখছিলেন যে 3টা পয়েন্ট তিনি পেলেই ভালো হতো। ম্যাচটা এমনভাবে ড্র হয়েছে যে আমাদের যে কারো পক্ষেই ফলাফল আসতে পারতো, তবে আমাদের খেলা আরও পরিষ্কার হওয়া উচিত ছিল, যেটা সম্ভবত তিনি দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে বলছেন। শেষ দিকে তিনি কোকেকে নামিয়েছেন, সরলতকে নামিয়েছেন, মানে যতটুকু সম্ভব রিয়াল মানে আতলেতিকো মাদ্রিদের পক্ষে রিয়াল মাদ্রিদকে এই সান্তিয়াগো বের্নাবেউতে হারানোর জন্য সেটা দিয়েগো সিমিওনে করে গেছেন। এখন কথা হচ্ছে দিয়েগো সিমিওনের জন্য একটা স্বস্তির ব্যাপার, তাদের সামনে তো আর ওরকম বড় কোনো ম্যাচ নাই, এই সপ্তাহেও তাদের আসলে কোনো বড় ধরনের কোনো চ্যালেঞ্জ নাই, যেটা রিয়াল মাদ্রিদের রয়েছে। রিয়াল মাদ্রিদ লা লিগায় 2টা ম্যাচে পয়েন্ট হারালো স্পানিওলের পর, তার এবার আতলেতিকো মাদ্রিদের এগেইনস্টও পয়েন্ট হারালো, এবং এই সপ্তাহে তাদের খেলতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে। সেই চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে ম্যানচেস্টার সিটির মুখোমুখি তারা হবে লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা ধরে রেখে, যদিও হিসেব নিকেশ পুরোটাই পাল্টে যাবে। এবং আমার মনে হয় এই লা লিগার 2টা ম্যাচের রেজাল্ট এবং একই সাথে যে ইনজুরি সমস্যা চলছে, ম্যানচেস্টার সিটির এগেইনস্টে নামার আগে রিয়াল মাদ্রিদ এতটা ফেভারেবল জায়গায় নাই।
কিন্তু ধরেন কালকে যেভাবে আপনার সেকেন্ড হাফ খেলেছে রাউল আসেনসিও যেরকম দানি সেবায়োসের কথা পার্টিকুলারলি পরিচয় দিয়েছেন এবং এক্স্যাক্টলি দানি সেবায়োস যেভাবে তিনি পজিশন রেখে একের পর এক আক্রমণটাকে ইয়া করেছেন মনে হচ্ছে কি টনি ক্রুজের ছায়া সেটা তো অনেকদিন ধরে এইটা নিয়ে কথা আসছে এবং দানি সেবায়োস লিটারালি আসলে এই সেকেন্ড হাফে সে নিজেকে রিভাইটালাইজ করেছে, সেটা অবশ্যই কার্লো আনচেলত্তি একটা ক্রেডিট তো অবশ্যই পাবেন। কিন্তু ম্যানচেস্টার সিটি নিয়ে তো আমরা কথা বলবো, ম্যানচেস্টার সিটি যেভাবে ঘাম ছুটে গেছে ম্যাচটা জিততে গিয়ে এবং রিয়াল মাদ্রিদের সেকেন্ড হাফ যদি আপনি মানে ধর্তব্যে নিয়ে আসেন সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি মাঠে যাচ্ছে ঠিক আছে, কিন্তু একটা কাটিং এজ এখনও রিয়াল মাদ্রিদ পেয়ে যাচ্ছে। একে তো চ্যাম্পিয়ন্স লিগ, একে হচ্ছে আপনি আতলেতিকো মাদ্রিদের ফাঁড়াটা মোটামুটি কাটিয়েছেন, সেখানে ম্যানচেস্টার সিটি এফএ কাপে একটু কষ্ট করে হলেও জিতেছে, কিন্তু সেটা আসলে ওই ব্যাপারটাই বলে দিচ্ছে। তবে রিয়াল মাদ্রিদের জন্য একটা ভালো ব্যাপার যে তাদের লিডটা পয়েন্ট টেবিলে এখনও রয়ে গেছে, একটা পয়েন্ট তারা পেয়ে 50 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা এখনও বাঁচিয়ে রেখেছে। আতলেতিকো মাদ্রিদ খুবই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেই যাচ্ছে, এই ম্যাচটা জিতে গেলে আতলেতিকো মাদ্রিদই শীর্ষে উঠে যেত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.